করার জন্য তো জাতীয় সংসদ নাই। কাজেই আগামী 2-3 সপ্তাহ 22 তারিখে অর্থ বিল পাস হবে, 22 তারিখে, তার আগে যেসব এই বাজেট সম্বন্ধে যা বলার সুধী সমাজ, অর্থনীতিবিদ, আমাদের সাংবাদিক বন্ধুরা যারা যা আলোচনা করবে, ব্যবসায়ী যারা সঙ্গে সম্পৃক্ত এবং সব মানুষ, যাতে আমরা এই সংসদের আলোচনার যে নাই সেই অনুভব না করি। আপনাদের আলোচনা থেকেই আমরা হয়তো পরে যখন অর্থ বিল পাস হবে তখন কিছুটা সংশোধন করার সুযোগ পাবো আমরা। বাজেটকে যেমনটা অর্থ উপদেষ্টা মহোদয় দেখেছেন, অনেকভাবে অনেক দৃষ্টিভঙ্গি থেকেই দেখা যায়। আমি যদি সরকারে আসছি যখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই যদি দেখি, তাহলে আমি এই বাজেটকে বলবো একটা ভঙ্গুর অর্থনীতিকে, যেখানে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। একটা লক্ষ্য করবেন যে এই বাজেটটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা মাঝখানে হঠাৎ করে 1 বছর 1.5 বছরের জন্য এসেছি। এই ধারাবাহিক প্রক্রিয়ায় লক্ষ্য করবেন যে বাজেটের সিংহভাগ ব্যয় চলে যাচ্ছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের দায় মেটাতে, এবং তার সাথে ভর্তুকি আছে কৃষি এবং জ্বালানি খাতে ভর্তুকি আছে। সেটা রাখতে হচ্ছে, কারণ মূল্যস্ফীতিকেও আমরা উত্তরাধিকার সূত্রে গত বছর আমাদের দায়িত্ব গ্রহণের আগে থেকেই আমরা পেয়েছি। কিছু ক্ষেত্রে দেখবেন যে জ্বালানিতে বিদেশিদের পাওনা পুরোটা আমরা পরিশোধ করে দিয়ে এখন অন্তত স্থিতি অবস্থায় এসেছি। জ্বালানি উপদেষ্টা আছেন, তিনি ভালো বলতে পারবেন। আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হলো এই ঋণ পরিশোধের যে দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আর অনেকে বলবেন, পত্রপত্রিকায় আমি দেখেছি যে এটাকে বলা চলে যে কি যে বলা চলে, সেটা অনেকেই দ্বিধাগ্রস্ত, এই বাজেটকে কিভাবে সংজ্ঞায়িত করবেন। অনেকে বলেছেন গতানুগতিক বাজেট, বড় কোনো চমক নাই, কৌশলগত বা কাঠামোগত তেমন পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন না, যেটা তারা অন্তর্বর্তী সরকার যেটা বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে এসেছে সেখান থেকে প্রত্যাশা করা হচ্ছিল। যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার ব্যয় বরাদ্দ, এগুলোর দিকে তাকানো হয়েছে। বৈষম্য কমানো, এগুলোর জন্য আসলেই কিছু করেছি কিনা এই বাজেটে করার প্রতিফলিত হয়েছে কিনা সংখ্যাগুলোর মধ্যে, এটা বুঝতে হবে যে বাজেট একটা চলমান প্রক্রিয়া, এটা শূন্য থেকে শুরু হয় না। যেমন যে কর বিন্যাস এখন আছে, অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বললেন, এই কর ব্যবস্থার মধ্যে তো অনেক অসঙ্গতি আছে, অনেক সামঞ্জস্যহীনতা আছে। একটা অসঙ্গতি কমাতে গেলে আরেকটা অসঙ্গতি দেখা দেয়। এখন একদম শূন্য অবস্থা থেকে শুরু করলে আমি তাত্ত্বিকভাবে একদম সুন্দর একটা কর নীতি করতে পারতাম, কিন্তু এখন তো আমরা একটা জায়গায় আছি, সেখান থেকে এদিক ওদিক করতে হচ্ছে। এটা আরো স্পষ্ট হয় যেটা যে আমাদের যদি উন্নয়ন বাজেটের দিকে তাকাই, কারণ বলা হচ্ছে যে আমরা নতুন কৌশলগতভাবে কি করলাম। এখন কথা হলো যে এই সমাপ্ত প্রায় অর্থ বছর এবং প্রস্তাবিত আগামী অর্থ বছরের বাজেটে যে উন্নয়ন প্রকল্পগুলো আমাদের বাস্তবায়ন করতে হচ্ছে,
সেগুলোর প্রায় সবই পূর্ববর্তী সরকারের নেয়া প্রকল্প। আমরা এটা হলো এবং চলমান প্রকল্প এগুলো। এর কারণ হলো যে এগুলোর অধিকাংশই স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিবেচনায় অত্যধিক সংখ্যায় এইসব প্রকল্প আছে। এত বেশি সংখ্যক প্রকল্পের এমনকি সে সময় অর্থ সংস্থানও বিবেচনা করা হয়নি। এই যে আমরা যে প্রস্তাবিত বাজেট, এখানে ধরুন 1100-র বেশি, 1100 এখানে লেখা আছে 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না, আগে থেকে নেওয়া। এবং এই যে 20-30টি নতুন প্রকল্প বললাম, এগুলোও কিন্তু নিয়ম অনুযায়ী গত বছরের প্রস্তাবিত বাজেটের নথিভুক্ত, যেটা সবুজ খাতায় অন্তর্ভুক্ত, বরাদ্দহীনভাবে অন্তর্ভুক্ত করা সেই প্রকল্পগুলো, কাজে সেগুলো ঠিক আমাদের প্রকল্প না। কাজে মোদ্দা কথা হলো দায়িত্ব নেওয়ার পর থেকে এবং আগামী প্রস্তাবিত বাজেটে যেটুকু আমরা বাস্তবায়ন করব, আমরা শুধু পরবর্তী সরকারের নেয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। প্রশ্ন হলো যে একটা পুল নির্মাণ হচ্ছে, একটা রাস্তা নির্মাণ হচ্ছে, এর মাঝখানে তো আমরা ওটাকে থামিয়ে দিয়ে আমাদের কৌশলগতভাবে মানবসম্মত উন্নয়নের নতুন প্রকল্প নিতে পারবো না। আগে তো ওগুলো শেষ না করলে তো অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি। সেরকম যে এমনকি অনেকগুলো প্রকল্প যেগুলো আমরা বলছি যে আমরা মেগা প্রকল্প নিতে চাই না, যেই 2-3টি মেগা প্রকল্পে আমরা প্রাধান্য দিয়েছি সেগুলো সবগুলোই হলো বাণিজ্য সংক্রান্ত বহিঃ বাণিজ্য সম্পর্ক প্রকল্প। যেমন এগুলো চলমান প্রকল্প, কিন্তু আমরা একটু গুরুত্ব দিয়েছি, সেটা হলো মাতার বাড়ি গভীর সমুদ্র প্রকল্প, চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প, বা খুলনা মংলা সমুদ্র বন্দর প্রকল্প, এগুলোকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু এগুলোকেও আমরা কাটছাঁট করছি। যেমন কিন্তু ঋণ চুক্তি হয়ে আছে আগে থেকে, ঋণ চুক্তি হয়ে যাওয়ার পর এগুলোকে পুনর্বিন্যাস করা, কাটছাঁট করার জন্য এটা খুব যে বোঝাপড়া সেটা কিন্তু খুব কঠিন। কারণ একবার হয়ে গেলে ঋণ চুক্তির মধ্যে সবকিছু থাকে। তারপরও যেমন একটি উদাহরণ দিচ্ছি, মংলা বন্দরের যে 4000 বা 5000 কোটি টাকার যে প্রকল্পটা আমরা নিয়েছি, যেটা চীন অর্থায়ন করবে, সেখানে আমরা 500 কোটি টাকা কমাতে সক্ষম হয়েছি। এভাবেই আমরা এই চলমান প্রকল্পগুলোকে দেখছি। এবং তার মধ্যে যে চলমান প্রকল্পগুলোকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি, সেগুলো হলো যে গ্রামীণ রাস্তাঘাট, এগুলো অনেকগুলো নষ্ট হয়ে আছে, পড়ে আছে, পুল নষ্ট হয়ে গেছে, এই প্রকল্পগুলো। তারপর বিভিন্ন শহরগুলো, ঢাকার বাইরের শহরগুলো, জেলা শহর হোক, অন্যান্য পৌরসভা, এমনকি পৌরসভার বাইরেও কিছু গ্রামীণ শহর, এগুলোকে বাসোপযোগী করার এবং এগুলোতে বাসোপযোগী করা মানে হলো যে পয় নিষ্কাশন ব্যবস্থা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। চলমান প্রকল্প হলেও আমরা কিছু গুরুত্ব দিচ্ছি কিছু কিছু প্রকল্পে। এগুলোতে গ্রামীণ এমন একটা হলো যে এগুলো হলো ওই সব শহরে আমাদের নাগরিক বিকেন্দ্রীকরণের জন্য ওই শহরগুলোকে বাসযোগ্য যদি করা যায়, সেটা একটা বিষয়।
মোট কথা আমরা আমাদের পুরো সময়টা এই যে যত জঞ্জালগুলো হাতে পেয়েছি, এই জঞ্জাল পরিষ্কার করার জন্যই অনেক কষ্ট করতে হচ্ছে। আমরা যে নতুন প্রকল্পগুলো নিচ্ছি সেগুলো আগামী বছরে, এই প্রস্তাবিত বছরে বাস্তবায়ন হবে না। সেগুলো হলো আমরা এখন নথিভুক্ত হচ্ছে। এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে সবুজ পাতা যে প্রকল্পগুলো, এগুলোই আমরা আমাদের অন্তর্বর্তী সরকার বিভিন্ন মন্ত্রণালয় থেকে এনে এখানে নথিভুক্ত করেছে। এটা প্রাথমিক পর্যায়ে, এর কিছুটা মূল্যায়ন হয়ে এখানে এসেছে। এগুলো নিয়ে আগামী বছর আরো কাজ হবে, প্রকল্পগুলোকে আরো ভালো করা হবে, এগুলোকে মূল্যায়ন করে এগুলো বাস্তবায়নের সময় যখন আসবে, সেটা এই প্রস্তাবিত বাজেট না, এর পরবর্তী বাজেটে গিয়ে এই সবুজ পাতার প্রকল্পগুলো নেওয়ার সুযোগ হবে। তখন আমরা সেই সময় থাকবো না। সেই সময় যে সরকার, তারা চাইলে ওই নথিভুক্ত সবুজ প্রকল্পগুলো থেকে আমরা যেগুলো এখানে অন্তর্ভুক্ত করছি, সেখান থেকে তারা কৌশলগতভাবে ঠিক করতে পারবেন তারা কি অবকাঠামোর দিকে যাবেন, না মানব সম্পদ উন্নয়নের দিকে যাবেন, না আর শিক্ষা স্বাস্থ্য কোন দিকে কতদূর যাবেন। এখানে হলো আমরা কিছু ভিত্তি তৈরি করে দিচ্ছি, আমরা কিছু প্রকল্পগুলোর পোর্টফোলিও তৈরি করে দিয়ে যেতে পারি শুধু, কিন্তু আমাদের তো চলমান প্রকল্পগুলোর দিকেই এই জঞ্জালকে পরিষ্কার করে যতদূর পারা যায় এগুলোকে চলমান রাখতেই হবে। আরেকটা কথা এখানে বলা দরকার, সেটা হলো আপনারা যখন দেখবেন যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এইসব খাতে ব্যয় বরাদ্দ বাড়ছে কি কমছে, সেখানে যেটা পত্রপত্রিকায় দেখা হয় যে আগের বছরের বাজেটের সাথে এই বছরের বাজেটের তুলনা, কিন্তু আগের বছরের যে বাজেটটা ছিল সেটাকে তো আমরা এই এক বছর ধরে এত সংশোধন করতে হচ্ছে, এত কাটছাট করতে হয়েছে, এবং বাস্তবায়নের জন্য অনেক সমস্যা ছিল। আমি এখানে বলতে চাই না যে বিভিন্ন প্রকল্পে ঠিকাদার চলে গেছে, প্রকল্প পরিচালক চলে গেছে, কাজেই অত্যন্ত ধীরগতিতে আছে। কাজেই এই চলতি বছরের সমাপ্ত প্রায় বছরের যেই উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এটাতে যেটা সংশোধিত যেই বাজেট, সেটাও আসলে প্রকৃত অর্থে তার থেকেও কম বাস্তবায়িত হবে। কিন্তু আমরা যে এবছরের জন্য যে বাজেট আগামী বছরের জন্য প্রস্তাব করছি, সেটা তো অনেক আমরা দেখে শুনে বাস্তবসম্মতভাবে যেগুলো করা যাবে, যেই গতিতে করা যাবে, আমরা মনে করি যে কারণে আগেই বলেছি যে এটা বাস্তবসম্মত একটা বাজেট। আমরা আশা করি যে এই বাজেটটা প্রায় সম্পূর্ণই বাস্তবায়িত হবে। কাজে তুলনা যদি করতে হয় যে আমরা স্বাস্থ্য, শিক্ষা এসব ক্ষেত্রে বা সামাজিক সুরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছি কিনা, তাহলে সংশোধিত বাজেট এখনকার সমাপ্ত প্রায় বছরের সাথেই প্রস্তাবিত বছরের বাজেটের তুলনা করলে এটা অনেক বেশি বাস্তবসম্মত হবে। আর যদি বলা হয় যে আমরা নীতিগতভাবে এমন কিছু করছি নাকি, সংখ্যা দিয়ে যা বোঝা যাবে না, কিন্তু ভবিষ্যতের জন্য কি আমরা নতুন কিছু কৌশলগতভাবে করে যেতে পারছি কিনা, তাহলে দু একটি জিনিস আমি বলে শেষ করি। আরেকটা শুধু আমি বলতে চাই আসার আগে, এই যে বলেছিলাম যে জঞ্জাল দূর করতে হবে, এগুলো হলো যে অনেকগুলো পরে দেখবেন আমরা এগুলোর অনেক উদাহরণ দেওয়া যাবে।
কিন্তু ধরুন একটা আমি 2-3টা প্রকল্পের উদাহরণ দিই। জয়দেবপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড টার্মিনাল, এটা নকশা এত ত্রুটিপূর্ণ যে এটাতে অনেক ভোগান্তি হয়েছে উত্তরাবাসী, এবং এটা 10 বছর ধরে চলছে। এখন বলা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন 99 নাকি শেষ হয়ে গেছে। 3000 টাকার প্রকল্প। আমরা এখন দেখেছি যে এটাকে সত্যিকার ভাবে চলমান চালু করতে হলে, বাস র্যাপিড ট্রানজিট চালু করতে হলে বাসগুলো তো কিনতেই হবে, কিন্তু নকশাগুলো যা, তাতে ওই যে রাস্তার এদিক থেকে ওদিকে কি করে যাবে, কতদিন চালু থাকবে সেই এসকেলেটর, এগুলো ঠিক করতে গেলে আরো 3000 কোটি টাকা লাগবে। এই যে চলমান প্রকল্পের বিড়ম্বনা, এটা কি থামিয়ে দেবো এখন, নাকি আরো 3000 কোটি টাকা দিয়ে এটাকে ঠিকঠাক করে চলবে? এটা তো প্রচন্ড একটা সমস্যার সমাধান অর্থনৈতিক হিসাবেও পারা খুব কঠিন। তবু এগুলো যেভাবেই হোক শেষ করে যেতে হবে। আমি পায়রা বন্দরের কথা অনেক আগে বলেছিলাম। পায়রা বন্দর করা হয়েছে, সেখানে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে, সেখানে কয়লা আসতে হবে, অথচ যে বন্দরটা তৈরি করা হয়েছে সেটা চ্যানেল ড্রেজিং ছাড়া কিছুদিন পর পরই ড্রেজিং করতে হবে, যেটা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু আমরা এখন মূল্যায়ন করে দেখেছি যে এটা এত বেশি হয়ে গেছে খরচ। এখানে দুটো চাইনিজ কোম্পানির বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, তার মধ্যে প্রত্যেকটাতে 2টি করে ইউনিট আছে। একটা ইউনিট চালু হয়ে গেছে, আগামী 2-3 বছরের মধ্যে 4টা ইউনিট চালু হবে। তখন যে কয়লা কিভাবে আসবে সেটা কিন্তু মানে আনার কোনো সহজ পথ সেটা খুঁজে বের করতে কঠিন হচ্ছে। সঞ্চালন, এত বিদ্যুৎ তৈরি হয়ে যাবে 3-4 বছরের মধ্যে, অথচ এখানে জ্বালানি মন্ত্রী আছেন, তাই না, ফজল আচ্ছা, এগুলো ওখানে বিদ্যুৎ হবে, কিন্তু এর সঞ্চালন লাইন সম্বন্ধে কোনো পরিকল্পনা নাই। সবকিছু মিলিয়ে দেখেছি যে পায়রা বন্দর থেকে আর পিছিয়ে আসা যাবে না, এই পায়রা বন্দরে ড্রেজিং করে যেতেই হবে। কিন্তু সবকিছু মিলিয়ে এটা হয়তো অর্থকরীভাবে ঠিকঠাক করা যাবে, কারণ ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো যেহেতু সেখানে আছে, তাদের জন্য কয়লা আনতে গেলে, কম খরচে কয়লা আনতে গেলে ড্রেজিং করে বড় জাহাজ আনতে হবে। সেখানে একটা বাণিজ্য এলাকা, উন্মুক্ত বাণিজ্য এলাকারও একটা প্রস্তাব আছে। এই সব কিছু মিলিয়ে একটা ধরলে হবে না, সবকিছু মিলিয়ে ওই ড্রেজিং এর ক্রমাগত ড্রেজিং এর খরচটা হয়তো মিটিয়ে এটাকে ঠিকঠাক করা যাবে। কাজেই এটা আমরা চালিয়ে যাবো, এটা থেকে পিছনে ফেরার কোনো উপায় নেই। আর এই সবগুলো প্রকল্পের আরেকটা সমস্যা হলো যে প্রকল্পগুলো এমন ভাবে নেওয়া হয়েছে যে এগুলাতে কোনো প্রযুক্তি হস্তান্তরের বা এই পরিচালনার সক্ষমতার কোনো কিছু এর মধ্যে ধরা হয়নি। এই যেই 6 নম্বর মেট্রো রেলটা চলছে, এই মেট্রো রেলটাতে কিছুদিন পর পরই দেখা যাবে যে দরজা বন্ধ হচ্ছে না, ওইটা খোলা যাচ্ছে না, এটা বন্ধ হয়ে যাচ্ছে কতক্ষণের জন্য। তার কারণ হলো এই প্রত্যেকটা প্রকল্পের, এগুলো হলো আমাদের মতো উন্নয়নশীল দেশে খুব আধুনিক প্রযুক্তির কিছু হঠাৎ এনে দিয়ে চমক সৃষ্টি করা যায়, কিন্তু প্রকল্পের মধ্যে যদি নিজেদের সক্ষমতা তৈরি করা না যায় পরিচালনার ক্ষেত্রে এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, এখন থেকে আমরা প্রস্তাব করছি যে ঋণ চুক্তির এইসব প্রকল্পগুলোতে অনেকগুলো ঋণ চুক্তি হয়ে আছে, এর মধ্যে মেট্রো রেল আরো 2-3টা আছে। আমরা এখন যেহেতু চুক্তি হয়ে গেছে, এখন বার্গেনিং করা খুব ডিফিকাল্ট, তার মধ্যেও আমরা চেষ্টা করছি যে পরিচালনা ব্যয়, প্রযুক্তি হস্তান্তর, এগুলো হস্তান্তর এগুলো ক্ষেত্রে আমি শেষ করে এগুলো নিয়ে কিছু কাজ করা যায় কিনা আমি শেষ করব। আর 2-1টা জিনিস বলি, যেগুলো বলা হচ্ছে যে আমরা খুব কিছু লক্ষ্য, এই বাজেট থেকে কিছুই দেখা যাচ্ছে না, তাহলে আমরা ভবিষ্যতের জন্য কি করলাম। তার মধ্যে আমি 2-1টা শুধু উদাহরণ দিয়ে শেষ করব। সবাই অলক্ষ্যে আমরা একটা সরকারি ক্রয় নীতি আইন যেটা ছিল সেটাকে সংশোধন করে পাশ করেছি। এখন বিধিবিধান হলেই সেটা প্রয়োগ করা হবে। সেখানে 100% ই-টেন্ডার হবে,
সেখানে স্বচ্ছতা আসবে, এমনভাবে করা হয়েছে টেন্ডারের নিয়মগুলা, সেটা প্রতিযোগিতামূলক হবে এবং দেখা যাবে যে বাংলাদেশে যত বড় রাস্তা হয় সেগুলো শুধু 3-4টা কোম্পানি, আমি কোম্পানিগুলোর নাম বলছি না, শুধু কেন 3-4টা কোম্পানির কাছেই যায় বড় বড় যত রাস্তাগুলো মহাসড়ক হয়। তার কারণ হলো এমনভাবে টেন্ডার প্রক্রিয়ার বা ইভ্যালুয়েশন নেওয়া হয়েছে, সেটাতে তাদের কাছেই যাবে। কাজে এগুলো আমরা সংশোধন করছি। আমরা এলএনজি আমরা বহুদিন ধরে, সাহেব জানবেন, বহুদিন ধরে আমরা নিজেদের এত গ্যাসের সম্ভাবনা আছে, কিন্তু গ্যাস খুব একটাও খনন করিনি বহু বছর ধরে। আমরা এলএনজি নির্ভর, অত্যন্ত ব্যয়বহুল এলএনজি নির্ভর হয়ে গেছি। আমরা এই গত বছরে অনেকগুলো প্রকল্প করেছি, সেখানে এই গ্যাস, যেখানে আমরা প্রায় 99% আমরা জানি যে গ্যাস আছে, সেগুলোতে প্রথমত বিভিন্ন পর্যায়ে, কিছু কিছু ক্ষেত্রে কূপ খনন, কিছু কিছু ক্ষেত্রে অনুসন্ধান, আর কিছু কিছু ক্ষেত্রে গ্যাস উত্তোলনের জন্য অপেক্ষায় আছে, সেখানে শুধু কিছু যন্ত্রপাতি বসালে এবং গ্যাসের লাইন বসালেই সেগুলো কাজে লাগে। কেন যে এগুলো এতদিন ধরে রাখা হয়েছিল এলএনজি শুধু আমদানি করতে হয় ব্যয়বহুল, সেটা আরেকটা অসঙ্গতি ছিল। আমরা আপনারা জানেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আইএমএডি বলে একটা বিভাগ আছে, বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ। এই বিভাগগুলো আমরা সক্রিয় করতে যাচ্ছি। আগে কি হতো, আগে হলো প্রকল্পগুলো শেষ হয়ে গেলে আগের বছরের প্রকল্প সেগুলোকে কিছুটা মূল্যায়ন করে কতদূর ব্যয় হয়েছে, ব্যয় হয়নি, এগুলো দেখা হতো। এই প্রথম আমরা চলমান প্রকল্প, আমাদের সরকারের অধীনে চলমান প্রকল্পে আইএমইডির অফিসাররা গিয়ে দেখছে কোথায় অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে বা কোনো ব্যত্যয় ঘটছে। এবং আমাদের আমরা প্রতি মাসে প্ল্যানিং কমিশনের জিইডি থেকে, জেনারেল ইনকামস ডিভিশন থেকে একটা লিফলেট বাইর করা শুরু করেছি। সেই লিফলেটের প্রথম লিফলেটেই দেখবেন যে মাতারবাড়ি প্রকল্পে এপ্রিল মাসে কেন যে উৎপাদন ক্ষমতা তার প্রায় কিছুই ব্যবহার করা যায়নি, কারণ সেটা সঞ্চালন করার সুযোগ হয়নি। এটা রেকটিফাই করা হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেই নিয়মগুলো চালু করছি তাতে চলমান প্রকল্পের ব্যত্যয়, দুর্নীতি সেটা ধরার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে আশা করি এটা চলমান থাকবে। আর ক্ষুদ্র মাঝারিদের কর্মসংস্থানের বেলায় রাতারাতি কিছু করতে পারছি না, আমরা স্বীকার করছি যে দারিদ্র্য বেড়েছে। বিবিএস থেকে আমরা একটা খুব দ্রুত জরিপের ব্যবস্থা করেছি যে দারিদ্র্য যদি বেড়েই থাকে তাহলে তার কারণগুলো না জানলে তো আমরা কিভাবে তা সমাধান করবো বুঝতে পারবো না। এটা কি কর্মসংস্থানের অভাবে, নাকি কোভিডের কারণে অসুস্থ, উপার্জনক্ষম মানুষ তিনি অসুস্থ হয়ে পড়েছেন, বা অন্য কোনো কারণে হয়েছে। এগুলোর প্রতিবিধানের জন্য ওই র্যাপিড বাজেটটা করতে হচ্ছে। আর একদম শেষে বলবো, আমাদের অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ যে কর ব্যবস্থা তিনি করেছেন, সেখানে অন্তত চেষ্টা করা হয়েছে। আমাদের যে রাজস্ব সংগ্রহের বড় দুর্বলতা আছে আমরা স্বীকার করি, সেটা এই বাজেটের সবচেয়ে টানাপোড়েনের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে চাহিদা এত বেশি, কিন্তু বাজেটের রাজস্ব আয় বাড়াতে পারছি না। কাঠামোগত অনেক সমস্যার কারণে সেটা নিয়ে আলোচনা হবে, প্রশ্ন আসতে পারে। তার মধ্যেও কিন্তু প্রত্যক্ষ কর, যেটা আয়কর এবং কোম্পানি কর, সেটার গুরুত্ব, সেটাই হলো সবচেয়ে বেশি প্রগতিশীল। ভ্যাট তো সাধারণ মানুষের উপর পড়ে, পরোক্ষ কর সাধারণ মানুষের উপর পড়ে। আপনারা দেখবেন যে
প্রত্যক্ষ করটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কতদূর আমরা সাফল্য অর্জন করবো সেটা পরের কথা, কিন্তু চেষ্টা তো করা হয়েছে। আমি অনেক বেশি কথা বলে ফেললাম, কিন্তু আশা করি এর কিছু প্রশ্ন যদি আসে তখন এখানে যারা আছেন তারা ভালো উত্তর দিতে পারবেন। আপনাদের সবাইকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ আমাকে এখানে এই কথাগুলো বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে অর্থ উপদেষ্টা মহোদয়কে, তিনি আমাকে আগে থেকেই বলেছিলেন কিছুটা প্রেক্ষাপট যেন আমি এখানে উপস্থাপন করি। ধন্যবাদ সবাইকে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।